এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। গতকালের পর আমি আজ আবার এসে গেছি। আজকে তোমাদের আলোচনা করব স্যালিয়েন্ট ফিচার্স অফ দি কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধানের মূল বৈশিষ্ট্য কী কী, সেই অধ্যায় থেকে কি কি প্রশ্ন কোন পরীক্ষায় এসছে এবং সম্ভাব্য কোন প্রশ্ন কোন পরীক্ষায় আগামী দিনে আসতে চলেছে সেগুলোর প্রশ্ন উত্তর এবং অবশ্যই ব্যাখ্যা আলোচনা করব। তোমাদের কোনো ব্যাখ্যা বুঝতে যদি অসুবিধা হয় তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, কোয়েশ্চেন 71, হুইচ অফ দি ফলোয়িং ইজ আর আর নট সেন্ট্রাল টেনেটস অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। অর্থাৎ এই প্রশ্নে বলছে নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য নয়। এর সঠিক উত্তরটা হচ্ছে একমাত্র দুই, কি না, গিভস অফিসিয়াল স্টেটাস টু সার্টেন রিলিজিয়ান্স। এখানেতে ভারতবর্ষে কোনো ধর্মকেই সরকারি ধর্ম বলে স্বীকৃতি দেওয়া হয়নি, সেটা হিন্দু ধর্মই হোক, ইসলাম ধর্মই হোক, খ্রিস্টান ধর্মই হোক, জৈন ধর্মই হোক। এছাড়া কি কি করা হয়েছে, মানে এখানে সেন্ট্রাল বৈশিষ্ট্য কোনগুলো আর কি, প্রহিবিটস ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ান। আমাদের সংবিধানের 15 নম্বর ধারায় বলা হয়েছে যে ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না। এরপর প্রোভাইডস ফ্রিডম টু প্রোটেস্ট এনি রিলিজিয়ান্স, অর্থাৎ যে কোনো ধর্ম গ্রহণের স্বাধীনতা দেওয়া হয়েছে সংবিধানের 25 নম্বর ধারায়। এনশিওর ইকুয়ালিটি অফ অল সিটিজেন্স উইদিন রিলিজিয়ান্স কমিউনিটিস, অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে, যেটা সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে। এরপর কোয়েশ্চেন 72, যেখানে একটা লিস্ট ম্যাচ করতে দিয়েছে, কি কিসের লিস্ট না, ফর্মস অফ গভর্নমেন্ট আর প্রিন্সিপালস, অর্থাৎ কী ধরনের গভর্নমেন্ট সিস্টেমে কী ধরনের ব্যবস্থা থাকে। এর কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, অর্থাৎ প্রেসিডেন্সিয়াল সিস্টেমে কি থাকে, সেপারেশন অফ পাওয়ার্স। সেপারেশন অফ পাওয়ার্স কি, ক্ষমতার পৃথকীকরণ। শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং আইন ব্যবস্থা তিনটেরই ক্ষমতার পৃথকীকরণ। এরপর পার্লামেন্টারি সিস্টেমে কি হয়, ক্লোজ রিলেশনশিপ বিটুইন এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেচার। পার্লামেন্টারি সিস্টেম অর্থাৎ সংসদীয় ব্যবস্থায়, যেটা মূলত ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, সেখানেতে শাসন ব্যবস্থা এবং আইন ব্যবস্থার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, যার উদাহরণ ভারতীয় সংবিধানে কি দেখা যায়, যে আমাদের শাসন বিভাগীয় প্রধান আইন বিভাগের কাছে দায়বদ্ধ থাকেন। ফেডারেল সিস্টেমে কি হয়, ডিভিশন অফ পাওয়ার, অর্থাৎ ক্ষমতার বিভাজন হয়, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বিভাজন, যেটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মূল বৈশিষ্ট্য, আমেরিকা, রাশিয়া প্রভৃতি দেশে দেখা যায়। ইউনিটারি সিস্টেম, ইউনিটারি সিস্টেমে কী হয়, কনসেন্ট্রেশন অফ পাওয়ার, অর্থাৎ পুঞ্জীভূত ক্ষমতা, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের হাতে সমস্ত ক্ষমতাটা থাকে, প্রাদেশিক সরকারের হাতে সেভাবে কোনো ক্ষমতা থাকে না, যার প্রকৃষ্ট উদাহরণ হলো চীন। চীনা কমিউনিস্ট পার্টি যেটা বলে সেটাই সমস্ত প্রদেশেই সচল থাকে, ওখানে কোনো প্রাদেশিক সরকার আছে কিন্তু সেভাবে কার্যকরী নয়। এর পরের কোয়েশ্চেন কি, দ্য কনস্টিটিউশন ইজ ডিক্লেয়ার্ড টু হ্যাভ বিন অ্যাডাপ্টেড অ্যান্ড ইনাক্টেড বাই। ভারতের সংবিধান গ্রহণ করেছিল কে, অবশ্যই গণপরিষদ। যদিও দেখো এই প্রশ্নটার উত্তর কিন্তু এই বইতে ভুল দিয়েছে, 73B দিয়েছে পিপল অফ ইন্ডিয়া। এই বইটায় বেশ কিছু ভুল চোখে পড়েছে, যেগুলো আমি সংশোধন করেই তোমাদের পড়াচ্ছি। যাই হোক, চলো 74 কোয়েশ্চেন, অ্যাসারশন দিয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ কোয়াসি ফেডারেল। রিজন দিয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ নাইদার ফেডারেল নর ইউনিটারি। এটা মোটামুটিভাবে সিভিল সার্ভিসের প্রেক্ষিতে সহজ প্রশ্নই বলতে পারো। অ্যাসারশন অর্থাৎ বিবৃতিতে বলছে ভারতের সংবিধান হচ্ছে আধা যুক্তরাষ্ট্রীয়। যুক্তিতে বলছে কেন আধা যুক্তরাষ্ট্রীয়, কারণ এটা যুক্তরাষ্ট্রীয় নয়, ইউনিটারিও নয়। তাই উত্তর হবে এ, দুটোই সঠিক, এবং 2 নম্বরটা 1 নম্বরকে সঠিকভাবেই ব্যাখ্যা করছে। এখানে ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক ব্যবস্থার দুটোরই বৈশিষ্ট্য রয়েছে। চলো নেক্সট পেজে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 75,
দ্য প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট অপারেটস অন দি প্রিন্সিপাল অফ, অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার কিভাবে তাদের ক্ষমতাটা প্রয়োগ করে, সেপারেশন অফ পাওয়ার্স, অর্থাৎ ক্ষমতার পৃথকীকরণ। এরপর ইন দ্য এসআর বোম্মাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস হুইচ one among the following features of the Constitution of India was upheld by the Supreme Court as a basic structure? এটার উত্তর হবে লিবারেলিজম, অর্থাৎ এই মামলায় সুপ্রিম কোর্ট উদারনীতিবাদের সপক্ষে বেশ কিছু বিবৃতি রেখেছিল, তার রায় দিয়েছিল। এবং এ প্রসঙ্গে বলে রাখি, যখন এলো ইউপিএসসি তোমরা যারা দিচ্ছ, এবং তোমরা তার থেকেও বেশি জন আমি জানি যে ডব্লিউবিসিএস দিচ্ছ, সিভিল সার্ভিস, ডব্লিউবিসিএস মেন পরীক্ষাতে গুরুত্বপূর্ণ কেস থেকে বেশ কিছু প্রশ্ন আসে প্রত্যেক বছরই। তার জন্য কিন্তু এই চ্যাপ্টারটা একটু আলাদাভাবে বিশেষ গুরুত্ব দিয়ে পড়বে। নেক্সট কোয়েশ্চেন, the basic features of the Indian Constitution which are not amendable under Article 368 are, অর্থাৎ এখানে বলছে ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য কোনগুলি যেগুলোকে সংবিধানের 368 নম্বর ধারা অনুযায়ী সংশোধন করা যায় না। আমরা জানি, তোমরাও জানো যে 368 নম্বর ধারা সংবিধান সংশোধনের 3টি পদ্ধতি বর্ণিত হয়েছে, যেটা পার্ট 20-তে আছে, 20তম অংশে। সেগুলো কোন কোন বৈশিষ্ট্য যেগুলোকে পরিবর্তন করা যায় না? সোভরেন্টি, অর্থাৎ সার্বভৌমত্ব; টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, অর্থাৎ আঞ্চলিক ভূখণ্ডের ঐক্য; ফেডারেল সিস্টেম, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোনোভাবেই পরিবর্তন করা যাবে না; জুডিশিয়াল রিভিউ, বিচার বিভাগীয় পুনঃসংস্কার; এবং পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট, ভারতে যে সংসদীয় সরকার ব্যবস্থা গড়ে উঠেছে সেটা। এর পরের প্রশ্ন, দ্য ইউনিটারি সিস্টেম অফ গভর্নমেন্ট পজেসেস হুইচ অফ দি ফলোয়িং অ্যাডভান্টেজেস, বলছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি আছে? এটা দেখো, তোমরা দেখলেই একটু বুঝতে পারবে ব্যাখ্যাটাও। স্ট্রং স্টেট কেন? ফেডারেলিজম মানেই হচ্ছে কেন্দ্রের যেরকম ক্ষমতা আছে রাজ্যেরও একটা ক্ষমতা আছে, এবং কেন্দ্র রাজ্য প্রায় সমান ক্ষমতার অধিকারী। কিন্তু ইউনিটারি সিস্টেমে এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় শুধুমাত্র কেন্দ্র যা বলে সেটাই সমস্ত রাজ্যকে মেনে নিতে হয়, যেরকম তোমাদের বললাম, চীনের উদাহরণ দিলাম একটু আগেই। এরপর দ্য কার্ডিনাল ফিচার্স অফ পলিটিক্যাল সিস্টেম ইন ইন্ডিয়া আর, বলছে ভারতের রাজনৈতিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্য কী কী? এখানে অল অফ দি অ্যাবাভ। কি? ইট ইজ এ ডেমোক্রেটিক রিপাবলিক, এটি কি গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক? ইট হ্যাজ এ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, অবশ্যই ভারতে সংসদীয় শাসন ব্যবস্থা গড়ে উঠেছে, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা নয় মার্কিন যুক্তরাষ্ট্রের মতো। দ্য সুপ্রিম পাওয়ার ভেস্ট ইন দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতের চরম ক্ষমতা, সার্বভৌম ক্ষমতা কি ভারতের জনগণের হাতে দেওয়া হয়েছে। ইট প্রোভাইডস ফর এ ইউনিফাইড অথরিটি, এটি একটি সমন্বয়িত কর্তৃপক্ষ, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য, যেটা কেন্দ্র, রাজ্য এবং রাজ্যের সমস্ত ইউনিটগুলো নিয়ে রাজনৈতিক ব্যবস্থা পরিচালনা করে। ওয়ার ওয়াজ দ্য ফার্স্ট পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ফর্ম, অর্থাৎ বিশ্বের মধ্যে কোন দেশে প্রথম সংসদীয় শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এটা অবশ্যই ব্রিটেনে, যেখান থেকেই ভারতের পার্লামেন্টারি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হুইচ অফ দি ফলোয়িং কান্ট্রিজ এনজয়েজ এ ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট, বলছে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোথায় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সরকার আছে? মার্কিন যুক্তরাষ্ট্রে আছে। ওখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার ছাড়া আরও 50টি প্রদেশ আছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভারতে এসেছিলেন, এবং উনি রিপাবলিকান পার্টি থেকে বিলং করছেন। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হুইচ অফ দি ফলোয়িং আর ফান্ডামেন্টাল ফর দি গভর্নেন্স অফ দি কান্ট্রি, অর্থাৎ ভারতের সংবিধান অনুযায়ী দেশের পরিচালনায় কোনটি ফান্ডামেন্টাল? এখানে সঠিক উত্তর ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এটা একটা খুবই বুদ্ধিদীপ্ত প্রশ্ন, একটু ভাবতে হবে ফান্ডামেন্টাল কোন কারণে, এবং প্রশ্নটা কি বলছে? গভর্নেন্স অফ দি কান্ট্রি, অর্থাৎ রাষ্ট্র বা দেশ পরিচালনায়। ভারতীয় সংবিধানের 36 থেকে 51 নম্বর ধারায় চতুর্থ অংশে ডিপিএসপি
বর্ণনা করা হয়েছে, যেটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, এবং সেখানে কি বলা হয়েছে, সেখানে রাষ্ট্র পরিচালনায় যে কাজগুলো রাষ্ট্র করবে, সুশাসন, সেটার কথাই বলা হয়েছে। এরপর নেক্সট, ইকোনমিক জাস্টিস অ্যাজ ওয়ান অফ দি অবজেক্টিভস অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন প্রোভাইডেড ইন, অর্থাৎ ভারতে অর্থনৈতিক ন্যায় কোথায় প্রোভাইড করা হয়েছে। এখানে অপশন দেখো, প্রথমেই তুমি যদি অপশনগুলো দেখো, সি কেটে যাচ্ছে, কারণ ফান্ডামেন্টাল রাইটসে একেবারেই নেই, ডিপিএসপিতেও নেই, ডিপিএসপিতে আছে পরে বলছি, ফান্ডামেন্টাল রাইটসে নেই। আর ডি কেটে যাচ্ছে। এবার হচ্ছে থেকে প্রিএমবেলে, এটা তোমরা সকলেই জানো, প্রিএমবেলে ইকোনমিক জাস্টিসের কথা বলা হয়েছে, তার সাথে ফান্ডামেন্টাল রাইটে যেহেতু নেই, ডিপিএসপিতে হবে। নেক্সট, হোয়াট ইজ গান্ধীজিস ডেফিনেশন অফ রামরাজ, অর্থাৎ গান্ধীজি যে রামরাজ্যের কথা বলেছিলেন তার সংজ্ঞাটা কি। সোভরেন্টি অফ দি পিপল বেসড অন পিওর মোরাল অথরিটি, অর্থাৎ তিনি জনগণের সার্বভৌমত্বের কথা বলেছিলেন, সেটা কিসের ওপর ভিত্তি করে, না প্রকৃত নৈতিক কর্তৃত্বের ওপর ভিত্তি করে, অর্থাৎ সেখানে কোনো রকম অনৈতিকতা থাকবে না। এরপর কোয়েশ্চেন 85, দ্য মোস্ট এসেন্সিয়াল ফিচার অফ দি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ইজ, কি না সোভরেন্টি অফ দি পার্লামেন্ট, কি না পার্লামেন্টের সার্বভৌমত্ব, কারণ পার্লামেন্টই প্রধান। এরপর হচ্ছে, অ্যাট হুইচ অফ ইটস সেশন ডিড দ্য কংগ্রেস অফিসিয়ালি অ্যাকসেপ্ট দ্য সোশ্যালিস্টিক প্যাটার্ন অফ সোসাইটি, বলছে ভারতের জাতীয় কংগ্রেস কোন সেশনেতে ভারতের সোশ্যালিস্টিক প্যাটার্নটাকে নিয়েছিল, অর্থাৎ সমাজবাদী পরিপ্রেক্ষিত। এটা নিয়েছিল আবাদি সেশন 1955। আমাদের জওহরলাল নেহেরু এই ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন, আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী যিনি ছিলেন, এবং ওনার সমাধিস্থলের নাম হলো শান্তিবন। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং ফ্রিডমস ইজ নট স্পেসিফিক্যালি মেনশনড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট বাট হ্যাজ বিন সাবসিকুয়েন্টলি upheld by the Supreme Court as such, এটা হবে কি ফ্রিডম অফ দি প্রেস, অর্থাৎ গণমাধ্যমের স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা। এরপর আবার একটা লিস্ট আছে, দেখতে পাচ্ছ, ম্যাচ দ্য ফলোয়িং, লিস্ট 1, লিস্ট 2। এই লিস্টটা হচ্ছে কোন পার্টে কি আছে। এটার সঠিক উত্তর হবে এ, অর্থাৎ পার্ট 9A-তে রয়েছে মিউনিসিপ্যালিটিস, পার্ট 9B-তে রয়েছে কোঅপারেটিভ সোসাইটিস, পার্ট 14A-তে রয়েছে ট্রাইব্যুনালস, এবং পার্ট 4A-তে রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য। এর পরের প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ নট এ বেসিক ফিচার অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, বলছে যে ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য কোনটি নয়, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, ফেডারেলিজম, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, আর দ্য আনকোয়েশ্চেন্ড রাইট অফ দি পার্লামেন্ট টু অ্যামেন্ড এনি পার্ট অফ দি কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধান সংশোধনের জন্য পার্লামেন্টের একাধিপত্য। এর মধ্যে কোনটি নয় বেসিক টেনেন্টস, না ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, বিচার বিভাগীয় স্বাধীনতা। এরপর এইখানটা ছবিটা একটু অস্পষ্ট হয়ে গেছে, ওঠেনি ঠিক মতো, তোমরা একটু দেখে নিও, যদি কোনো অসুবিধা হয় বলো। দ্য ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশনস contained in the Government of India Act 1935 has been incorporated in the Constitution of India in the year 1950 as, অর্থাৎ ভারত শাসন আইন 1935-এ যেটাকে ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশন বলেছিল, সেটা যখন 1950 সালে সংবিধানে যুক্ত করা হলো, সেটার নাম তখন কি হলো, এটা হবে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, যাকে বাংলায় বলে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ। এরপর, হোয়াট ইজ দ্য মেজর ডিফারেন্স বিটুইন এ রিটেন অ্যান্ড আনরিটেন কনস্টিটিউশন, অর্থাৎ লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধানের মধ্যে মূল পার্থক্য কী। এখানে হবে বোথ 1 and 2। কী আছে বলছে, আ রিটেন কনস্টিটিউশন ইজ দ্য ফর্মাল সোর্স অফ অল কনস্টিটিউশনাল লস ইন দ্য কান্ট্রি অ্যান্ড দ্য আনরিটেন কনস্টিটিউশন ইজ নট দ্য ফর্মাল সোর্স, বলছে একটি লিখিত সংবিধান একটি দেশের সমস্ত সাংবিধানিক আইনের সূত্র,
কিন্তু লিখিত সংবিধান যে সমস্ত দেশে নেই, আনরিটেন কনস্টিটিউশন আছে, সেটা স্বাভাবিক কোনো সূত্র নেই সেখানে। যেরকম কি, যার উদাহরণ ব্রিটেন। A written constitution is entirely codified whereas unwritten constitution is not. দ্বিতীয়টাও তাই, দুটোই যেহেতু সঠিক, কারণ রিটেন কনস্টিটিউশন ভারতের মতো সংবিধানে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে লিখিত আছে, ভারতের বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান, কিন্তু আনরিটেন সংবিধানে সেটা নেই। এরপর, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ এ বেসিক ফিচার অফ দি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট? বলছে রাষ্ট্রপতি চালিত শাসন ব্যবস্থার বা সরকারের প্রধান বৈশিষ্ট্য কি না সিঙ্গেল এক্সিকিউটিভ, অর্থাৎ একক শাসন বিভাগ। ওখানে শাসন বিভাগই প্রধান, আর শাসন বিভাগের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। ওনার কথাই সর্বে সর্বা, যেরকম কি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে। এরপর, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ রিপাবলিকান বিকজ ইট, এই প্রশ্নটা বলছে যে ভারতের সংবিধানে প্রজাতান্ত্রিক কারণ ইট হ্যাজ নো হেরিডিটারি এলিমেন্টস, অর্থাৎ এখানে কোনো বংশানুক্রমিক শাসন ব্যবস্থার কোনো উৎস নেই, যেটা আমাদের ভারতের সংবিধান যখনই কার্যকর হয় তখনই রাজা মহারাজা এইসব পদগুলি তুলে দেওয়া হয়, এবং এখানে রাজার পরিবর্তে আছে কি রাষ্ট্রপতি, যিনি নাগরিকদের দ্বারা নির্বাচিত হন। এই জন্যই ভারতের সংবিধানকে রিপাবলিকান বা প্রজাতান্ত্রিক বলা হয়। The Indian parliamentary system is different from the British parliament system in that India has, বলছে যে ভারতের সংসদীয় ব্যবস্থা ব্রিটেনের থেকে কোন ক্ষেত্রে আলাদা, সেটা কি দ্য সিস্টেম অফ জুডিশিয়াল রিভিউ। ব্রিটেনে জুডিশিয়াল রিভিউ সিস্টেম নেই, কিন্তু ভারতে জুডিশিয়াল রিভিউ সিস্টেম আছে। ভারত এটা কোন দেশ থেকে নিয়েছিল জানো? আচ্ছা, যদি এটা জানো তাহলে এটা কমেন্ট বক্সে লিখে পাঠাও, যদি ভুল হয় তাহলে আমি সঠিকটা বলে দেবো, কিন্তু অবশ্যই ইন্টারনেট দেখবে না। নেক্সট, এনডিসি বলছে নিম্নলিখিত তথ্যগুলি বিবৃতিগুলি দেখুন। 1. এনডিসি ইজ অ্যান অর্গ্যান অফ দি প্ল্যানিং কমিশন। এনডিসি মানে কি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, কিসের না প্ল্যানিং কমিশনের একটা অর্গ্যান, অংশ, পরিকল্পনা কমিশনের। সেকেন্ড, দ্য ইকোনমিক অ্যান্ড সোশ্যাল প্ল্যানিং ইজ কেপ্ট ইন দ্য কনকারেন্ট লিস্ট অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। Third, the Constitution of India prescribes the panchayats should be assigned the task of preparation of plans for economic development and social justice. আর 4 নম্বর, না এখানে 3 নম্বর পর্যন্ত আছে, এর মধ্যে কোনগুলি সঠিক? 1 এবং 3 সঠিক, অর্থাৎ জাতীয় উন্নয়ন পরিষদ পরিকল্পনা কমিশনের অধীনেই একটা অংশ, যেটা 1952 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং ভারতের সংবিধানে বলা হয়েছে পঞ্চায়েতগুলি তাদের নিজেদের উন্নয়নের জন্য তারা নিজেদের টাস্ক কমপ্লিট করবে, অর্থাৎ প্ল্যানিং করতে পারবে, ইকোনমিক প্ল্যানিং করতে পারবে নিজস্ব স্তরে। এরপরেও দেখতে পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার 96, Statement 1, the Constitution of India is a liberal constitution. Statement 2, it provides fundamental rights to individuals. এখানে দুটোই ঠিক, অপশান এ হবে। অবশ্যই ভারতের সংবিধান লিবারেল কনস্টিটিউশন, স্বাধীন সংবিধান। কারণ এখানে কেন লিবারেল বলা হয়েছে? কারণ এখানে প্রত্যেকটা নাগরিককে এবং কিছু ক্ষেত্রে অনাগরিককেও মৌলিক অধিকার দেওয়া হয়েছে। এবার বলি মৌলিক অধিকার। মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের 3য় অংশের 12 থেকে 35 নং ধারায় রয়েছে। ভারতীয় নাগরিকদের মোট 6টি মৌলিক অধিকার বর্তমানে রয়েছে। এরপর কোয়েশ্চেন 97, which of the following are the basic features of the Constitution 73rd Amendment Act? বেসিক ফিচার কি? এনডিএ 2015 সালে এসেছিল। 2 আর 4 হবে। রিজার্ভেশন অফ সিটস ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস অ্যান্ড উইমেন ইন অল দি টিয়ার্স অফ পঞ্চায়েতস, অর্থাৎ এই আইনের মাধ্যমে পঞ্চায়েতের সমস্ত স্তরেতেই তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের জন্য 1/3 আসন সংরক্ষণের কথা বলা হয়েছিল। যে এরপর আর কি 4 নম্বর, ইন্ট্রোডাকশন অফ দি 11th শিডিউল অফ দি কনস্টিটিউশন, এবং সংবিধানে একাদশ তপশিল যুক্ত করা হয়েছিল যেখানে পঞ্চায়েতের উল্লেখ আছে। এবং বাকি দুটো কেন নয়? প্রোভাইড ওয়ান স্টেটমেন্ট যেটা ছিল, প্রোভাইডস ফর এ 3-tier স্ট্রাকচার অফ পঞ্চায়েতস ইন দ্য ভিলেজ, ইন্টারমিডিয়ারি অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল।
ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রথমেই প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল 1959 সালে। 1957 সালের বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে হয়ে গিয়েছিল। সুতরাং এখানে 1992 সালের যে অ্যাক্টটা, অর্থাৎ 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কোনো ভূমিকা নেই। আর এটাও তাই 3 নম্বরটা ইলেকশন অফ পঞ্চায়েত আন্ডার দ্য সুপারভিশন অফ স্টেট ইলেকশন কমিশন, সেটাও আগে বলা হয়েছিল এই আইনের আগেই। এরপর কোয়েশ্চেন 98, অ্যাসারশন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ বাল্কি, বলছে ভারতের সংবিধান বৃহদাকার। রিজন, কনস্টিটিউশন ইজ কমন ফর বোথ দি সেন্টার অ্যান্ড দি স্টেটস অ্যান্ড সিক্স টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ ডাইভার্স পপুলেশন ইন দ্য কান্ট্রি। অর্থাৎ ভারতের সংবিধান সেন্টার এবং স্টেটের জন্য একই সংবিধান, এবং এটা আমাদের ভারতের বৈচিত্র্যময় দেশে, এত জনসংখ্যার দেশে প্রত্যেকের নাগরিক অধিকার সুরক্ষিত করে। অবশ্যই এটা দুটোই ঠিক, এবং দ্বিতীয়টা প্রথমটাকে সঠিকভাবে ব্যাখ্যা করেছে। এরপর দ্য ওয়ার্ড সেকুলার ইনসার্টেড ইন্টু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বাই, অর্থাৎ ধর্মনিরপেক্ষতা শব্দটি ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছিল কততম সংবিধান সংশোধনী দ্বারা? এটা হবে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা যুক্ত হয়েছিল 1976-এ। এবং জেনে রাখো এই প্রশ্নটার উত্তরও কিন্তু ভুল ছিল। দেখো 99 এখানে উত্তর দেওয়া হয়েছে বি, 99 বি, অর্থাৎ 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দেওয়া হয়েছে, কিন্তু 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে পলিটিক্যাল ডিফেকশনের কথা বলা হয়েছে, অ্যান্টি ডিফেকশন, অর্থাৎ রাজনৈতিক দল ত্যাগ ওখানে আইনত দণ্ডনীয় করা হয়েছে। যাই হোক, ওটা পরে যখন অধ্যায় আসবে তখন আরও বিস্তারিতভাবে বলবো। এরপর কোয়েশ্চেন নাম্বার 100, হুইচ অফ দি ফলোয়িং ইজ অর আর নট সেন্ট্রাল ফিচার অফ দি আর্টিকেল 343 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, বলছে যে নিম্নলিখিত কোনটি সংবিধানের 343 নম্বর ধারার বৈশিষ্ট্য, কেন্দ্রীয় বৈশিষ্ট্য নয়? এখানে 2, 3, 4 কোনোটিই নয়, একমাত্র এক। এই ধারাতে শুধু বলা হয়েছে দেবনাগরী ভাষায়, অর্থাৎ সংস্কৃত ভাষায় হিন্দি হবে ভারতের জাতীয় ভাষা। Which article of the Indian Constitution did Dr. B.R. Ambedkar term as the heart and soul of the Indian Constitution? Hello. অর্থাৎ ভারতীয় সংবিধানের একটা ফোন এসে যাচ্ছিল বলে একটু ডিস্টার্ব হলো। যাই হোক, ভারতীয় সংবিধানের কোন ধারাটিকে বি আর আম্বেদকর হার্ট অ্যান্ড সোল বলেছিলেন, অর্থাৎ সংবিধানের প্রাণ এবং আত্মা? এটা হবে সংবিধানের 32 নম্বর ধারা। এবং এটাও জেনে রাখো এই প্রশ্নটার উত্তর কিন্তু ভুল দেওয়া হয়েছে। দেখো 101, দেখো একদম তলায় 101 ডি দেওয়া হয়েছে, অর্থাৎ আর্টিকেল 14। আমি বলছি এটার মানে এই নয় যে এই বইটার আমি সমালোচনা করছি, তবে এটার জন্যই বলছি যে তোমরা যেন সচেতনভাবে এই বইটা পড়ো, একটু যেন তথ্যগুলো যাচাই করে নাও। আর এই সমস্যাটা সবচেয়ে বেশি তাদের হবে যারা একদম নতুন এই কম্পিটিটিভ ফিল্ডে আসছো। এরপর যাই হোক 102, পয়েন্ট আউট দ্য কমন ফিচার্স অফ এ ফেডারেল কনস্টিটিউশন উইথ দ্য হেল্প অফ দি কোডস গিভেন বিলো। বলছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কী কী বৈশিষ্ট্য আছে, কমন ফিচার? এটা হবে 1, 2 এবং 4। কী কী? একটি লিখিত সংবিধান এবং রিজিড সংবিধান আছে। ডিভিশন অফ পাওয়ার বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেটস, রাজ্য এবং রাজ্যগুলির মধ্যে এবং কেন্দ্রের মধ্যে ক্ষমতার বিভাজন হয়েছে। এবং বাইক্যামেরাল ন্যাশনাল লেজিসলেচার, সেখানে কি থাকবে? আর দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা। নেক্সট 103, আর্টিকেল 368 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ, খুব সহজ প্রশ্ন, অ্যাটলিস্ট সিভিল সার্ভিস পার্সপেক্টিভে 368 নম্বর ধারায় কী আছে? দ্য পাওয়ার্স অফ দি পার্লামেন্ট অফ ইন্ডিয়া টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংসদ ভারতের সংবিধান সংশোধন করতে পারে। 104, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচ? এখানে দেখো এই প্রশ্নতে একটি ডিবেট আছে, এটাও রং বলতে পারো আনসার দিয়ে। এখানেতে বলছে কোনটি ভুল।
এখানেতে বলা হচ্ছে পার্ট 17 ইমার্জেন্সি, এটা আমি ভুল হিসাবে ধরেছি, অ্যাকচুয়ালি 104-এর এটা ভুল দিয়েছিল ডি। পার্ট 9-এতে মিউনিসিপ্যালিটিস আছে, পঞ্চায়েত আছে। পার্ট 9-এতে মিউনিসিপ্যালিটিস, পার্ট 9A ক, পার্ট 9 ক, সেখানেতে রয়েছে মিউনিসিপ্যালিটিস, কিন্তু এটা দুটোই দিয়েছে, সেই হিসেবে ওরা ভুল দিয়েছে। কিন্তু এই পার্ট 17-এ তো ইমার্জেন্সি নেই, পার্ট 18-এতে ইমার্জেন্সি আছে, তাহলে সেটাও ভুল। সেই হিসেবে আমি তোমাদের এইটা 104-এরটা সি ভুল ধরেছি, যেহেতু এটাতে মেজর মিস্টেক আছে এবং তলারটাতে মাইনর মিস্টেক আছে। এরপর 105, which of the statements with regard to the federal system is or are correct? বলছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সম্পর্কে কোন বৈশিষ্ট্যগুলি সঠিক। বলছে in a federation two sets of government coexist and there is distribution of power. একদম ঠিক, অবশ্যই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারও যেরকম থাকবে সেরকম রাজ্য সরকারও থাকবে এবং সেখানে ক্ষমতা বিভাজন হবে। ভারতের সংবিধানেও হয়েছে, তালিকা আছে ভারতের সংবিধানের 3টি, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। আর কি 2, দেয়ার ইজ এ রিটেন কনস্টিটিউশন, এবং সেখানে কি লিখিত সংবিধান থাকবে। সংবিধান হবে কি লিখিত, আনরিটেন সংবিধান থাকবে না সেখানে, ব্রিটেনের মতো বা নিউজিল্যান্ডের মতো। এরপর হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ ইন্ডিকেটিভ অফ দি ফ্যাক্ট দ্যাট রিয়েল এক্সিকিউটিভ পাওয়ার ইজ ভেস্টেড ইন দ্য কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার। বলছে যে কোন বৈশিষ্ট্যটি ভারতীয় সংবিধানে আমাদের যে রিয়েল এক্সিকিউটিভ পাওয়ার সেটা মন্ত্রী পরিষদের হাতে প্রধানমন্ত্রীর মাধ্যমে পরিচালিত হয়েছে, সেটা কিসের ফ্যাক্ট রিয়েলাইজ করে, সেটা কি করে না পার্লামেন্টারি ডেমোক্রেসি। আমাদের এখানে সংসদীয় গণতন্ত্র আসছে বলেই প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদ এই সমস্ত ক্ষমতাগুলি ভোগ করে থাকেন। এরপর 107, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট ডেমোক্রেসি আর কারেক্ট। এখানে হবে 1, 2, 3। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দি পিপল, ফর দি পিপল অ্যান্ড বাই দি পিপল। গণতন্ত্র হলো জনগণের সরকার, জনগণের জন্য সরকার এবং জনগণের দ্বারা পরিচালিত সরকার, সেটাই হলো গণতন্ত্র। আচ্ছা, একটা প্রশ্ন তোমাদের এখানে রাখলাম তোমাদের উদ্দেশ্যে, এটি একজন বিখ্যাত রাষ্ট্রপতি বলেছিলেন, ভারতের নয় অন্য কোনো দেশের, এটাও একটা ক্লু দিলাম, তোমাদের বলতে হবে কোন রাষ্ট্রপতি এটা বলেছিলেন। এরপর 2, ডেমোক্রেসি ইজ এ রুল অফ মেজরিটি। গণতন্ত্র অবশ্যই সংখ্যাগরিষ্ঠের শাসন। এবং এ প্রসঙ্গে বলে রাখি, গণতন্ত্রকে অ্যারিস্টটল একেবারেই মেনে নিতে পারেননি, তিনি গণতন্ত্রকে উচ্ছৃঙ্খলাতন্ত্র বলেছিলেন, কারণ তার মতে গণতন্ত্রের কোনো প্রকৃত শাসন নেই। এরপর ডেমোক্রেসি প্রোভাইডস অ্যান অপরচুনিটি টু দ্য পিপল টু ভয়েস দেয়ার গ্রিভেন্সেস ইন এ পিসফুল ম্যানার। অর্থাৎ গণতন্ত্র একটা ভারতের জনগণকে তাদের অসন্তোষ এবং অসুবিধা শান্তিপূর্ণভাবে রাষ্ট্রের কাছে বলতে একটা পথ দেখায়। এরপর দেয়ার আর ডিফারেন্ট আর্গুমেন্টস গিভেন ইন এ ফেভার অফ পাওয়ার শেয়ারিং ইন এ ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেম, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দেম। বলছে যে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় ক্ষমতার বিভাজনের দিক দিয়ে অনেক বিতর্ক আছে, কিন্তু নিম্নলিখিত কোনটি সেই বিতর্কের মধ্যে পড়ে না। যেরকম ইট স্পিডস আপ দ্য ডিসিশন মেকিং প্রসেস অ্যান্ড ইমপ্রুভস দ্য চান্সেস অফ ইউনিটি অফ দি কান্ট্রি। বলছে যে এটা অবশ্যই গণতান্ত্রিক ব্যবস্থা একটা যেহেতু বৃহদাকার ব্যবস্থা, এখানে ইউনিটারি সিস্টেম নয়, সেখানেতে কি যে তার জন্যে সেই যে কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা অনেক বেশি দীর্ঘায়িত হবে, অনেক বেশি ত্বরান্বিত হবে, সেই জন্য এটা সঠিক উত্তর ধরা হয়েছে। ঠিক আছে, এই অধ্যায়টা আজ শেষ হলো, পরের দিন নেক্সট চ্যাপ্টার আসবো। আজকের মতো গুড বাই। তোমাদের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। তোমাদের আগ্রহ যদি বাড়ে এই ভিডিওর প্রতি, তাহলে এইভাবে এক এক করে অনেক অধ্যায়ই তোমাদের সিভিল সার্ভিস এবং অন্যান্য চাকরির পরীক্ষার জন্য আমি সম্পূর্ণ করে দেবো। গুড বাই।